হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা রামমোহন রায়ের অবদান নিয়ে আলোচনা করব। এবছর যারা যারা ফার্স্ট ইয়ারে বেঙ্গলি অনার্স নিয়েছো বা বেঙ্গলি মেজর বা মাইনর যা কিছুই বলে থাকো না কেন, তোমাদের সবার রামমোহন রায়ের অবদান সিলেবাসে রয়েছে। রামমোহন রায়ের অবদান এই প্রশ্নটি 10 মার্কসের পরীক্ষায় আসতে পারে সেকেন্ড সেমিস্টারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তোমরা দেখো রামমোহন রায়ের অবদান নিয়ে কি লেখা আছে, এটা একটু দেখো। তাহলে আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর হাতে যে নবীন গদ্য আত্মপ্রকাশ করে, রামমোহন রায় তাকে বাইরের জগতে মুক্তি দিয়েছেন। বস্তুত জাতির জীবনে নতুন মহৎ প্রেরণা নিয়ে অভিভূত হয়েছিলেন রামমোহন। সমাজ ও ধর্ম সংস্করণের অগ্রসর হন, আর মাধ্যম হিসেবে তাকে গ্রহণ করতে হয় বাংলা গদ্যকে। পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যের ব্যবহার এই প্রথম। এই সৃষ্টিশীল ব্যক্তিত্ব বাংলা গদ্যকে দিয়েছে প্রথম সক্রিয়তা মণ্ডিত স্টাইলের সমৃদ্ধি। বিশুদ্ধ সাহিত্যচর্চার প্রেরণায় নয়, সমাজ ও ধর্ম সংস্করণের উদ্দেশ্যে রামমোহনের গদ্যচর্চা। তাই বাংলা গদ্য সাহিত্যে রামমোহনের অবদানকে প্রত্যক্ষ না বলে পরোক্ষ বলা যায়। তাহলে আমরা কি দেখলাম, যে ফোর্ট উইলিয়াম কলেজে লেখক গোষ্ঠীর হাতে যে একটা নবীন গদ্য আত্মপ্রকাশ করেছিল, রামমোহন রায় সেই গদ্যটাকে বাইরের জগতে মুক্তি দিয়েছে। এরপর রামমোহন রায় বস্তু জাতির জীবনে একটা নতুন মহৎ প্রেরণা নিয়েছিল, মানে একটা ইন্সপিরেশন নিয়ে সেখান থেকে বের হয়েছিল। তারপর সে সমাজ আর ধর্ম গ্রহণ করে নেন, মানে সমাজ আর ধর্মটাতে সে যোগ দেন। সমাজ ও ধর্মর ক্ষেত্রে সে ধর্ম সংস্করণে সে যোগ দেন, আর মাধ্যম হিসেবে সে গ্রহণ করে। সে বলতে এখানে রামমোহন রায়কে বলা হয়েছে, আর রামমোহন রায় বাংলা গদ্যকে মাধ্যম হিসেবে গ্রহণ করেন। সেই সময়ে পাঠ্যপুস্তকের মানে স্কুলে যে বই ছিল সেই বইয়ের বাইরে বাংলার গদ্যের ব্যবহার এই প্রথম। যে তখনকার দিনে যে স্কুল ছিল, যে বাংলা বই ছিল, তখনকার দিনে যেসব বই ছিল সেখানটায় বাংলা গদ্য ছিলই না। তো বাংলা গদ্যের ব্যবহার এই প্রথম কে শুরু করেছিল? রামমোহন রায়। এই সৃষ্টিশীল ব্যক্তিত্ব বাংলা গদ্যকে দিয়েছে প্রথম সক্রিয়তা মণ্ডিত স্টাইলের সমৃদ্ধি। এই যে ডেভেলপমেন্টটা, এই যে সৃষ্টিটা, এইটা কি দিয়েছে? বাংলা গদ্যকে দিয়েছে সক্রিয়তা মণ্ডিত স্টাইলের সমৃদ্ধি। এরপর বিশুদ্ধ সাহিত্য চর্চার প্রেরণায় নয়, সমাজ ও ধর্ম সংস্করণের উদ্দেশ্যে, রামমোহনের এই গদ্য চর্চা। তাহলে রামমোহন তো আমরা তো জানি যে রামমোহন উপরের লাইন এখানে দেখতেই পাচ্ছ, যে উপরের এই লাইনটাতে দেওয়া আছে সমাজ ও ধর্ম সংস্করণের অগ্রসর হন। এখানে এই লাইনটা আমরা দেখলাম না, তো সেম। তো তাই এখানে বলেছে যে এই বিশুদ্ধ সাহিত্য চর্চার প্রেরণায় নয়, সমাজ ও ধর্ম সংস্করণের উদ্দেশ্যে রামমোহনের গদ্য চর্চা। তাহলে রামমোহনের গদ্য চর্চাটা হচ্ছে সমাজ ও ধর্ম সংস্করণের উপর। তাই বাংলা গদ্য সাহিত্যে রামমোহনের অবদানকে প্রত্যক্ষ না বলে পরোক্ষ বলা যায়। তাহলে আমরা বাংলা গদ্যের রামমোহন রায়ের অবদানকে প্রত্যক্ষ না বলে পরোক্ষ বলা যায়। নেক্সট, রামমোহন রায়ের উল্লেখযোগ্য পুস্তিকাগুলি হলো, রামমোহন রায়ের উল্লেখযোগ্য পুস্তিকা মানে বইগুলি হলো: নাম্বার 1, প্রাচীন সংস্কৃত গ্রন্থের অনুবাদ, মানে অ্যানসিয়েন্ট সংস্কৃত বুক
ট্রানজ্যাকশন মানে প্রাচীন সংস্কৃত গ্রন্থের অনুবাদ। প্রথমটা আছে বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815। এরপর উপনিষদের অনুবাদ 1815 থেকে 19। দ্বিতীয় নাম্বার বিচার বিতর্কমূলক রচনা উৎসবানন্দ বিদ্যাবাগীশের শহীদ বিচার 1818, গোস্বামীর শহীদ বিচার 1818। সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ 1818 থেকে 19। কবিতাগারের শহীদ বিচার, এটা হবে বিচার, কবিতাগারের শহীদ বিচার, রিচার লেখা আছে, এখানে একটু ভুল আছে। কবিতাগারের শহীদ বিচার 1820, ব্রাহ্মণ সেবদী 1821, পথ প্রদান 1823, সহমরণ বিষয়ক 1823। গোস্বামীর এরপর নাম্বার 3 গৌরীর ব্যাকরণ 1833। নাম্বার 4 ব্রাহ্মসঙ্গীত 1818। নাম্বার 5 সংবাদ কৌমুদী, এটা একটা পত্রিকা বলতে লেটার। এছাড়াও ইংরেজি ও হিন্দিতে অনেক বিতর্কমূলক গ্রন্থ অনুবাদ করেছিলেন। রামমোহনের যুগে বাংলা গদ্য মোটেই সুগঠিত ছিল না, এমনকি সুষ্ঠু বাক্যরীতি তখনও আয়ত্তের বাইরে। ফোর্ট উইলিয়াম কলেজে যে গদ্য চর্চা চলেছে তা দু একজন পণ্ডিতের প্রতিভা চিহ্নিত হলেও দুর্বল ও বিশৃঙ্খল। এই অবধি আমরা দেখলাম। নেক্সট, রামমোহনের সমস্ত রচনাই প্রায় বিচার বিতর্কমূলক হওয়ায় তার গদ্য ভাব প্রকাশে সরল অথচ তীক্ষ্ণ। তার সমস্ত রচনাই প্রায় প্রচার ধর্মীয়। এই প্রচারধর্মিতা বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার গ্রন্থ ছাড়াও অন্যান্য গ্রন্থেও দেখা যায়। ছোট ছোট বাক্যে রামমোহন তার ভাষাকে করে তুলেছে বক্তব্যের উপযোগী, প্রাঞ্জল। নেক্সট, রামমোহনের ভাষার স্বাচ্ছন্দ্যের লালিত্যের অভাব ছিল। তিনি স্বাচ্ছন্দ্যের ও ভাষা পরিমার্জনের দিকে নজর দেবার অবকাশ পাননি। তার গদ্যের প্রধান গুণ স্বাচ্ছন্দ্যতা ও বহমানতা। তার গদ্যের হবে এটা, এখানে ভুল আছে। তার গদ্যের মধ্যে সরসতা না থাকলেও সরলতা ছিল। ডক্টর ভূদেব চৌধুরী তাই মন্তব্য করেছেন, সাহিত্যিক ভাষা হিসাবে, এখানে একটু ভুল আছে, সাহিত্যিক ভাষা হিসাবে এইখানেই বাংলা গদ্যের নবজন্ম। যদিও বাংলা সাহিত্য বিষয়ক রচনা রামমোহন একটিও লেখেননি। নেক্সট, রামমোহন বাংলা গদ্যের গঠন সম্পূর্ণ করতে পারেননি, সে পূর্ণতা এসেছে বিদ্যাসাগরের হাতে। কিন্তু বাংলা গদ্যের বিশেষ একটি ধারণা সূচনা করে গেছেন। যুক্তি ও চিন্তাশীল বিচার বিতর্কমূলক রচনায় রামমোহনের বাংলা গদ্য পথ প্রদর্শক। এক সেকেন্ড, কোথায় গেল? রামমোহনের বাংলা গদ্য পথ প্রদর্শক। রবীন্দ্রনাথ রামমোহনের সম্পর্কে যথার্থই বলেছেন, কি রাজনীতি, কি বিদ্যাশিক্ষা, কি ভাষা, আধুনিক বঙ্গদেশে এমন কিছুই নাই। রামমোহন স্বহস্তে যাহার সূচনা করিয়া যান নাই। এই হচ্ছে বাংলা গদ্যের রামমোহন রায়ের অবদান। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ রামমোহন রায়ের অবদান। এই রামমোহন রায়ের অবদান, এটা 10 মার্কসের জন্য এতটুকু যদি তোমরা লেখো তাহলে সম্পূর্ণ ফুল মার্কস পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অন করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।